শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, ইয়েচ্ছারে ডুবিয়েছেন 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জনের নির্বাচনের দায় রকিবউদ্দিন কমিশনের। 2018 সালের দিনের ভোট রাতে করায় নিন্দিত নুরুল কবির কমিশন। 2024 সালে ডামি ভোটের আয়োজন করে শেষ পেরেক আওয়াল কমিশনের। পাশেই আছে সংস্কার স্বপ্নের 1 মাস। গুমের ঘটনা তদন্তে কমিশন, আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, প্রশাসন পুলিশে ব্যাপক রদবদল, পরিবর্তন বিচার বিভাগেও, শিক্ষা খাতেও পরিবর্তনের ছোঁয়া। পত্রিকাটি মাঝামাঝি শিরোনাম করেছে, স্বাস্থ্যে কেউ কাউকে মানছেই না। 22 দিন দপ্তরে ঢুকতে পারছেন না মহাপরিচালক, নিপসমে ঢুকতে না পারা ফ্লোরাকে আবার অধিদপ্তরে। মাঝামাঝি আরও আছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এমনটি নিয়োগ দিয়েছেন আবারও। আগে কাঠামো পরে দলের চিন্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এমনটি সাক্ষাৎকারে বলেছেন। পরিদর্শনে 3 উপদেষ্টা, গণভবনের জাদুঘরে থাকবে 16 বছরের নিপীড়ন চিত্র। কাজে ফিরেছেন শ্রমিকরা, 17 কারখানায় ছুটি। মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীতকে কটাক্ষে 48 নাগরিকের উদ্বেগ। ঠিক নিচের দিকে আছে, গুলিবিদ্ধ মজুরের চিকিৎসায় সন্তান বিক্রি করে। 1 মাস পর আরেকটি অপারেশন করতে হবে রশিদের, কিন্তু সেই টাকা কোথা থেকে আসবে জানা নেই রোকেয়ার। দর্শক, দেশ রূপান্তর পত্রিকা এমনটি শিরোনাম করেছে, কিন্তু একটি বিষয় আসলে আমাদেরকে একটু আবারও ভেতর থেকে কাঁদায়। সেটা হচ্ছে যে নিচের দিকে যে ছবিটি পত্রিকাটি ছাপিয়েছে, যে একটি দিনমজুর তার গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন এবং সেই চিকিৎসার খরচ কিভাবে হবে সেটা আসলে তাদের জানা নেই এবং সন্তান বিক্রি করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, স্থবির অর্থনীতি, সচলের চেষ্টা। অন্তর্বর্তী সরকারের 1 মাস। লুটপাটের শিকার একটি অর্থনীতিকে গতিশীল করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যা করেছে সরকার, অর্থনীতিতে নতুন নেতৃত্ব, অর্থনীতির প্রকৃত চিত্রের শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ, বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ, এসালম মুক্ত ব্যাংকিং খাত। পাশে আছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে। বিশেষ সাক্ষাৎকারে আসিফ নজরুল ইসলাম এমনটি বললেন। লুটপাটকারীদের ধরা হবে, একটা বার্তা যাবে সমাজে। বিশেষ সাক্ষাৎকারে গভর্নর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রাষ্ট্র মেরামতে এখনই সময়, বিশেষ নিবন্ধে এম সাখাওয়াত হোসেন এমনটি বললেন। ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করাই প্রধান চ্যালেঞ্জ। গণ অভ্যুত্থান সহ 16 বছরের চিত্র তুলে ধরা হবে গণভবনে, জানালেন তথ্য উপদেষ্টা। শিক্ষার্থী সহ 3000 জনকে মামলা থেকে অব্যাহতি। কোটা সংস্কার আন্দোলন গত 11 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানীতে 289 মামলা, এর মধ্যে 228 মামলায় চূড়ান্ত প্রতিবেদন। দর্শক, একটি বিষয় শেয়ার করতে হয় যে গত
জুলাইয়ের 11 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে 289টি মামলা হয়েছে এবং এর মধ্যে ইতিমধ্যে 228টি মামলায় কিন্তু খারিজ হয়েছে এবং এই মামলায় যারা আর কি আসামি ছিল সবাই মোটামুটি বের হয়ে এসেছে। এটা কিন্তু একটা স্বস্তির খবর এবং এই অন্তর্বর্তী সরকার প্রধান থেকে শুরু করে যারা উপদেষ্টা আছেন সবাই কিন্তু সাধারণ মানুষ যারা আর কি কোনো অত্যাচার বা কোনো কিছুতে না থেকে যারা আর কি আসলে এটা বিভিন্নভাবে শিকার হয়েছেন তারা কিন্তু আসলে পর্যায়ক্রমে জেল থেকে বের হয়ে আসছেন। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটি ভালো উদ্যোগ। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। আবাসন শিল্পে বিপর্যয়, জড়িত 1.5 কোটি মানুষের কর্মসংস্থান, এ শিল্প নির্ভর প্রায় 2 কোটি মানুষ। ঝুঁকিতে 458 উপখাত, ক্রেতাদের স্বপ্ন স্বল্প সুদের বিশেষ ঋণ তহবিল গঠনের তাগিদ। 2 লাখ কোটি টাকার বিনিয়োগ নিয়ে উদ্যোক্তারা অনিশ্চয়তায়। প্লট ফ্ল্যাটের কিস্তি পরিশোধ বন্ধ, নেই টাকা সরবরাহ। আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন এমনই একটি ছবি ছাপিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স মেডিকেল হসপিটালে গতকাল প্রধান উপদেষ্টা গিয়েছিলেন এবং যারা আহত হয়েছিলেন সবাইকে দেখার জন্য গিয়েছিল। ফাঁসির ছেলে 18 বছর, নথিপত্রে একাধিক বয়স, অপ্রাপ্ত ছিল জিল্লু, দাবি স্বজনদের। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশ প্রতিদিন। দর্শক, আমরা এখন যুক্ত হব আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের সাথে। হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার মাধ্যমে জানতে চাই নারায়ণগঞ্জ স্থানীয় পত্রিকাগুলো কি কি বিষয়কে আসলে গুরুত্ব দিয়ে আজকে সংবাদ শিরোনাম করেছে। হাবিব। আপনাকে শুভ সকাল। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বেশ কিছু পত্রিকা নিয়ে আমি আপনার সাথে সংযুক্ত হয়েছি। আসলে প্রথমেই আমি যে পত্রিকাটা নিয়েছি সেটা হচ্ছে দৈনিক সংবাদ চর্চা। সংবাদ চর্চা যে পত্রিকা প্রথম শিরোনাম করেছে সেটা হচ্ছে যে ইটিপিতে নজর দিবে কে। অ্যাকচুয়ালি আপনি বিশেষ করে এই ফ্যাক্টরি গুলো থেকে যে পরিমাণ বর্জ্য পানি প্রতিদিন নদীতে পড়ে, যেগুলো ট্রিটমেন্ট ছাড়া, যার কারণে নদীগুলোর অবস্থা খুবই খারাপ। সেজন্য গতকালকে অভিযানে একটা সভায় আসলে বিষয়টা উঠে এসেছে। সেটা হচ্ছে যে আমাদের যে বিকেএম এর যে নতুন সভাপতি হাতেম, উনি বলেছেন বিষয়টা এরকম যে আসলে নারায়ণগঞ্জে 346টি ফ্যাক্টরিতে ইটিপি রয়েছে এবং 114টিতে ইটিপি নেই। তো মূলত কেন্দ্রীয় ভাবে যদি একটা ইটিপি থাকে তাহলে সবগুলো ফ্যাক্টরির কিংবা কারখানার বর্জ্য পানি এক জায়গায় আসবে, এখান থেকে পরিশোধিত হয়ে সেটা নদীতে যাবে। এই বিষয়টাকে মূলত উনি তুলে এনেছেন। দ্বিতীয় সংবাদটি হচ্ছে চাঁদাবাজি করলে দল থেকে বের করে দেবে দীপু ভুইয়া। গতকালকে রূপগঞ্জে বিএনপির কার্যনির্বাহী কমিটির যিনি সদস্য আছেন মোস্তাফিজুর রহমান দীপু, উনি রূপগঞ্জে একটা জনসভা করেছেন এবং সেখানে বলেছেন দলের মধ্যে যদি কেউ চাঁদাবাজি করে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাসী করে, তাকে দল থেকে বের করে দেবে। তৃতীয় সংবাদটি হচ্ছে আগামী নারায়ণগঞ্জ কেমন হবে। গণসংহতির গতকালকে মহানগর এবং জেলা কমিটির সদস্যদেরকে নিয়ে এবং ছাত্রদেরকে নিয়ে একটি সভা হয়। সেখানে তারা মূলত বলেছেন যে জবাবদিহিতামূলক, ভয়মুক্ত, নিরাপদ এবং সমান অধিকার একটা নারায়ণগঞ্জ আসলে তারা চাচ্ছে। এরকম একটি নারায়ণগঞ্জ আসলে সকলেরই কাম্য। দ্বিতীয় পত্রিকা যেটা আছে সেটা হচ্ছে দৈনিক যুগের চিন্তা। যুগের চিন্তা তারা প্রধান শিরোনাম করেছেন যে নারায়ণগঞ্জ চেম্বারের গতকালকে একটি প্রোগ্রাম হয়, প্রেস বিজ্ঞপ্তি, প্রেস মধ্যে মোটের উপর যে কথাটা সেটা হচ্ছে যে সরকার পরিবর্তিত পরিস্থিতিতে যখন তৈরি হয় তখন প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কম বেশি চাঁদার বাজির সম্মুখীন হয়েছে। বিশেষ করে ঝুট সেক্টর, ঝুট বলেন, নিটিং বলেন, ডাইং বলেন, প্রত্যেকটা জায়গায় জমি বাড়ি ঘর তৈরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে যেভাবে পারছে অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের নিয়ে বসছেন এবং তারা বলেছেন যে কোনোভাবেই আমরা এই কোনো প্রকার চাঁদাবাজিতে যাব না, কারণ ইন্ডাস্ট্রি এবং শিল্প যদি না বাঁচানো যায় তাহলে আসলে সামনে অর্থনীতিতে একটা বড় চাপ আসতে পারে। সেজন্য এই খাতটাকে অন্তত কোনোভাবে যেন চাঁদাবাজি করে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য তিনি সাংবাদিকদেরকে সহযোগিতা চেয়েছেন।
তারা দ্বিতীয় আরেকটি সংবাদ করেছে, সেটা হচ্ছে ত্বকী সহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং চেম্বারের সভাপতি চেয়েছেন সেই মিটিং এ। তিনি বলেছেন যে নারায়ণগঞ্জে যে বিচারহীনতার যে সংস্কৃতি চলেছে এবং লুটপাট দখলদারিত্ব বন্ধ না হলে আসলে নতুন শামীম ওসমান তৈরি হবে, এরকম একটা সংবাদও করেছেন। ত্বকী মঞ্চের গোল টেবিল গতকালকে হয়েছে, সেটা হচ্ছে ত্বকী হত্যা। আপনি জেনে থাকবেন নারায়ণগঞ্জে ত্বকী হত্যা হয়েছিল এবং আজকে বিচারহীনতা যে 11 বছর চলছে, এই 11 বছরে 11 বছরের মধ্যে এ পর্যন্ত বিচার হয়নি এবং তারা বলছে লুটপাট এবং দখলদারিত্ব যদি অ্যাকচুয়ালি বন্ধ না হয় তাহলে এই অর্জন ধরে রাখা আসলে কষ্ট হবে এবং এরকম পরিস্থিতি যেন না হয়। তারপরে যে পত্রিকাটি আমি নিচ্ছি সেটা হচ্ছে যে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ। দৈনিক সময়ের নারায়ণগঞ্জ একটি সংবাদ করেছে, সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র। বিশেষ করে বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে ভারত। তারা দিন দিন তার সেই 7 সেপ্টেম্বর তিনি একটা প্রোগ্রামে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন যে বাংলাদেশে যে নিটিং এবং গার্মেন্টস সেক্টরে যে ধরনের উত্থান হচ্ছে, এটা যদি একটা অস্থিতিশীল পরিবেশ কর্ম পরিবেশ না থেকে থাকে তাহলে আসলে এই সেক্টরটি পার্শ্ববর্তী কোনো দেশে চলে যাবে। এতে করে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক বেকার হবে এবং তাতে করে রেভিনিউ অর্জনে অনেক বড় বাধা হবে। সেজন্য গার্মেন্টস থেকে শিল্প কারখানাকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে কোনোভাবে গার্মেন্টস এর মধ্যে গার্মেন্টস সচল থাকে, যে কোনো পরিস্থিতি গার্মেন্টস সচল থাকে, মানুষের জন্য কর্ম পরিবেশ তৈরি থাকে। সেজন্য তিনি আসলে এই কথা বলেছেন। শেষ সংবাদটা আমি আপনাকে দিব, একজন এই আন্দোলনে ছাত্র আন্দোলনে আসলে আহত হয়েছে একজন নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে মানবতার জীবনযাপন করছেন নারায়ণগঞ্জের একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ী সুমন। সে নারায়ণগঞ্জে বাসিন্দা, গলাচিপার বাসিন্দা, অসুস্থ হয়ে পড়ে আছে, আসলে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার জন্য কঠিন হচ্ছে, এমন একটি সংবাদ সময় নারায়ণগঞ্জ প্রচার করেছে। আসলে তার পাশে যারা যাদের সামর্থ্য আছে এরকম মানুষ দাঁড়ালে এই আন্দোলনে যে তিনি দেশের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, একটা সুন্দর সমাজ গঠনের জন্য কাজ করেছিলেন, আসলে তার কিছুটা দায় মুক্তি হবে বলে তারা এমনটাই জানিয়েছেন। তো কাউসার, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। হাবিব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধির মাধ্যমে সেখানকার স্থানীয় পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে তদন্তের নামে ফেলে রাখা হয়েছে একযোগ, চার্জশিট দাখিলের সময় পিছিয়েছে 111 বার, র্যাবের কাছ থেকে নিয়ে অন্য সংস্থা দিয়ে তদন্ত করানোর দাবি। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, 13 শ্রমিক অগ্নিদগ্ধ। রাষ্ট্র সংস্কারে কয়েকটি সাহসী সিদ্ধান্ত, ঘটতে শুরু করেছে জন আকাঙ্ক্ষার প্রতিফল। গুম বিরোধী আন্তর্জাতিক সনদের স্বাক্ষর, অর্থনীতির চিত্র তুলে ধরে আনতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন, পাচারকৃত অর্থ ফেরাতে কার্যক্রম শুরু, গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন। দর্শক, ইত্তেফাক কিন্তু একটি বিষয় খুবই গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারে ব্যাপক যে পরবর্তী পদক্ষেপ নিয়ে যে কার্যক্রম, সেটা কিন্তু আসলে ব্যাপকভাবে শুরু করেছে। সেটি নিয়েই কিন্তু দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে। এবং দর্শক, আরেকটি বিষয় একটু না বললেই না, সেটা একটু তুলে ধরা দরকার, যে দীর্ঘ 11 বছর সাগররণী হত্যার যে বিষয়টি, সেটা এবং 111 বার এর চার্জশিট পিছিয়েছে, যেটা আসলে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর সকল মানুষকে কিন্তু আসলে ভাবিয়েছে যে কেন এই বিচারে এত অবহেলা অনীহা, এবং সেই বিষয়টিকেও কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ এটিকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিচের দিকে পত্রিকাটি আরও শিরোনাম করেছে বিপুল অস্ত্র এখনও বাইরে, বাড়ছে নিরাপত্তার সংকট। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 53টি, গ্রেপ্তার 25, স্নাইপার রাইফেল সহ 2000 অস্ত্র উদ্ধার হয়নি। গণভবনকে জাদুঘর করতে কমিটি হচ্ছে, গণ অভ্যুত্থান আর 16 বছরের নিপীড়নের চিত্র থাকবে বললেন তথ্য উপদেষ্টা। সব শ্রেণীর পাঠ্য বই পরিমার্জিত হচ্ছে, কাজ করছে একদল বিশেষজ্ঞ, ক্লাস 1 হলেও একাদশ শ্রেণীর বই দেয়া যায়নি।
রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে বললেন অর্থ উপদেষ্টা। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমরা শান্তিতে থাকতে না পারলে আপনার প্রাপ্তি ব্যর্থ হবে, চট্টগ্রামে সনাতন সম্প্রদায়ের বিক্ষোভ। দর্শক, ইত্তেফাক নিচের দিকে একটি ছবি তুলেছে। চেরাগী পাহাড় মোড়ে সম্মিলিত সনাতনী ছাত্র সমাজের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এমনটি বলেছে চট্টগ্রামে সনাতন সম্প্রদায়ের বিক্ষোভ। আমরা শান্তিতে থাকতে না পারলে আপনার প্রাপ্তি ব্যর্থ হবে, এমনটি তারা ব্যক্ত করেছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে অফশোর ব্যাংকিং, ডলার সংকটের দিশা, অফশোর ব্যাংকিং প্রবাসীদের সঞ্চয়ের আধার। অফশোর ব্যাংকিংয়ে বাংলাদেশের যাত্রা শুরু 1985 সালে। কার্যক্রম পরিচালনা করেছে 42টি ব্যাংক 63 ইউনিটের মাধ্যমে। 80,000 কোটি টাকা আমানত। পাশেই আছে ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং সবচেয়ে নিরাপদ, সাক্ষাৎকারে বললেন ব্যাংকের এমডি। প্রবাসীরা বিনিয়োগের বড় শক্তি। 8 মুদ্রায় আমানত রাখার সুযোগ। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান শিরোনামগুলো এবং বিভিন্ন শিরোনামের মধ্যে কিন্তু কয়েকটি বিষয় কিন্তু সকল পত্রিকায় উঠে এসেছে। তা হলো যে এটা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আবারও আসলে সংস্কারের জন্য তাদের প্রয়োজনীয় সময়টা নিচ্ছে, এমনটি বিভিন্ন পত্রিকায় শিরোনাম করেছে। পাশাপাশি আরও কিছু বিষয় আছে, তা হলো দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে রাঘব বোয়ালরা এর আগে আসলে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং সেটা কিন্তু আসলে তারা ঠিকমতো যথাসময়ে পরিশোধ করেনি, যে কারণে কিন্তু ভঙ্গুর অর্থনীতির সৃষ্টি হয়েছিল এবং সেই জায়গা থেকে উঠে আসার জন্যই ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে শুরু করে সবাই। দর্শক, আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময় দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।